হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি 2013 সালে পুলিশ কনস্টেবল পরীক্ষায় মানে মেন পরীক্ষায় যে অঙ্ক প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের সলভ করব। তোমরা জানো যে তোমাদের কিন্তু এবারে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে। সেই একটা পরীক্ষায় পাশ করার পরে তোমাদের মাঠ হবে, সেই মাঠ ক্লিয়ার করলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে। তো এবারে তোমাদের সামনে সুবর্ণ সুযোগ থাকছে, শুধুমাত্র একটা পরীক্ষা ক্লিয়ার করে তোমরা কিন্তু পুলিশের চাকরিটা পেতে পারো। আর এই পুলিশের চাকরি পেতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্সে ভালো নাম্বার স্কোর করতেই হবে, কারণ এবারে একটাই পরীক্ষা হবে, কাট অফ কিন্তু বেশি যাবে। তো তোমাদের অঙ্কের ওপরে খুব জোর দিতে হবে, কারণ অঙ্কে যারা ভালো করতে পারবে তারা কিন্তু অনেক ভালো স্কোর করতে পারবে। তো গাইস, আমি প্রথমে তোমাদের এই যে বিগত বছরে পুলিশ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো অঙ্কের, সেগুলো সলভ করাবো। তারপরে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এই চ্যানেলে তোমাদের ক্লাস দেবো। তো অবশ্যই যারা ক্লাসটা দেখবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 দাগে একটা অঙ্ক এসছে, সরলীকরণ থেকে, সিম্পলিফিকেশান থেকে। তো এই টাইপের অঙ্ক থাকলে, আর যদি অপশানগুলোতে একটা তুমি জিরো দেখতে পাও, তাহলে কিন্তু যদি তুমি অঙ্কটা না পারো তাহলে সেখানে তুমি জিরোতে কিন্তু গোল করে আসবে, জিরোতে মার্ক করে আসবে। একটা অঙ্ক তোমাদের কিন্তু ট্রিক শিখিয়ে দিলাম, যদি এরকম সিম্পলিফিকেশান থাকে আর যদি তোমার অঙ্কটা জানা না থাকে, তাহলে তুমি কী করবে, যেখানে জিরো উত্তর আছে সেটা কিন্তু গোল করে আসবে। তোমার 90% কিন্তু উত্তরটা হওয়ার চান্স আছে, জিরো। তো এখন অঙ্কটা দেখো কী বলছে। তো এই টাইপের অঙ্ক থাকলে কিন্তু সব কিন্তু কেটে যায়। এখন দেখো 1/6কে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি, 1/2 মাইনাস 1/3, এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। এখন তুমি যদি এদের এলসিএম করো, লসাগু করো, 2 আর 3 লসাগু 6 হয়, এলসিএম করলে তুমি 1/6 পাবে। এরপরে দেখো 1/2কে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে পাবো, 1/3 মাইনাস 1/4, এইভাবে ভাঙতে পারি 1/12কে। আমি একটু সাইডে দেখাচ্ছি, যারা বুঝতে পারবে না দেখো, যারা কম পারে তাদের জন্য কিন্তু ক্লাস, যারা পারে তারা তো খুবই ভালো। 3 আর 4 লসাগু হচ্ছে 12। এখন 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 বার যায়, 4 একে 4। তোমরা লসাগু সবাই পারো। তো আমরা এইভাবে 1/12কে এইভাবে ভেঙে নিতে পারি, তো সেইভাবে ভাঙছি। আবার দেখো 1/20 বা 1/20কে আমরা কীভাবে ভাঙতে পারি, 1/4 মাইনাস 1/5, এইভাবে ভাঙতে পারি। তো 1/30 একে আমরা কীভাবে ভাঙতে পারি, দেখো প্লাস 1/5 মাইনাস 1/6, আর যেটা ছিল মাইনাস 1/3, এটা আমরা লিখলাম। এখন দেখো এখানে প্লাস 1/3 মাইনাস 1/3 কেটে গেল, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে গেল, মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে গেল। থাকছে কি 1/2 মাইনাস 1/6 মাইনাস 1/3, এইগুলোই থাকছে। এখন এদের এলসিএম বা লসাগু কী হয়ে যাবে, 2, 6 আর 3 লসাগু 6। তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 বার যায়, মাইনাস 1 মাইনাস 2। তো আলটিমেটলি দেখো কী হচ্ছে, উপরে কিন্তু 0 হয়ে যাচ্ছে, নিচে 6। তো কী হবে, 0 হবে। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে গেল, অপশান নাম্বার ডি। তো তোমাদের বলে রাখি, এই টাইপের অঙ্ক থাকলে তোমরা অবশ্যই, যদি না পারো করতে, তো জিরো অ্যান্সার যেখানে আছে সেটা কিন্তু ঠিক করে চলে আসবে। এরপরে দেখো 38 দাগে একটা প্রশ্ন এসছে লাভ ক্ষতি থেকে। তো 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে। তো 10% ক্ষতিতে কী করছে, এ একটি ঘড়ি বিকে বিক্রি করছে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তাহলে তার শতকরা কত ক্ষতি হতো। তো আমরা এখানে 3টে কাস্টমার পাচ্ছি, একটা কাস্টমার এ, একজন বি, আর একজন কে সি। ধরে নাও যে এ জিনিসটি কিনেছিল 100 টাকা দিয়ে, 10% ক্ষতিতে সে বিকে বিক্রি করছে, তাহলে বি এর ক্রয় মূল্য কত হয়ে যাবে, 90 টাকা। আর এই 90 টাকা কার বিক্রয় মূল্য, এ এর বিক্রয় মূল্য। তো এ কিনেছিল 100 টাকা দিয়ে, বিক্রি করছে 90 টাকা, সেটা বি এর ক্রয় মূল্য হয়ে গেল। এবারে বলছে দেখো বি ওই ঘড়িটি আবার 10% লাভে বিক্রি করে। তো 90 টাকা 10% লাভ, এটা তোমরা এইভাবে বের করে নিতে পারো, 90 ইন্টু 110/100। তো এটা কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে 99। তো 90-এর 10% মানে হচ্ছে 99, এইভাবে তোমরা করে নিও, তাহলে 99 টাকা। তাহলে দেখো এর ক্রয় মূল্য 100 টাকা, সে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে বি এর ক্রয় মূল্য 90 টাকা, বি আবার 10% লাভে বিক্রি করছে, তার মানে সি এর ক্রয় মূল্য 99 টাকা। তো এখানে বলছে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে কত, 99 টাকা, এটাই তার সিপি কস্ট প্রাইস। এই দামে যদি এ বিক্রি করতো, মানে এর সেলিং প্রাইস এসপি, এটা কী হতো, এর এসপি কত, 99, তাহলে কি শতকরা ক্ষতি না লাভ হতো এর। তো এর কস্ট প্রাইস দেখো 100 টাকা, এর সেলিং প্রাইস হচ্ছে 99, তাহলে কি হচ্ছে, যে টাকায় কিনেছিল তার থেকে কম টাকায় বিক্রি করছে, কত কম, 1 টাকা, তাহলে 100 টাকায় 1 টাকা কমে বিক্রি করছে, তার মানে 1% ক্ষতি হতো। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, খুবই সহজ। দেখো এই মৌলিক সংখ্যাগুলো তোমরা পড়ে যাবে 1 থেকে 100 পর্যন্ত। মৌলিক সংখ্যাগুলো একটু জেনে যাবে, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে।
তো এরকম করে তোমরা জেনে যাবে 2, 3, 5, 7 এগুলো সব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন দেখো 43কে তুমি শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবে, মানে সম্পূর্ণরূপে কোনো ভাগশেষ থাকবে না। 43 1 43, ভাগশেষ 0। বাট অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে যাবে, দেখবে ভাগশেষ চলে আসবে কিছু না কিছু। তো 43 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 53 একটা মৌলিক সংখ্যা, 71 একটা মৌলিক সংখ্যা। বাট 85কে তুমি ভাঙতে পারবে। কীভাবে ভাঙতে পারবে দেখো, 5 17 85। তো 85 এর গুণনীয়কগুলো কী হয়ে যাচ্ছে, 5 হচ্ছে, 17 হচ্ছে, 1 হচ্ছে। তো এর দেখো 2 এর বেশি কিন্তু কী আছে, উৎপাদক আছে বা গুণনীয়ক আছে। তো এই কারণে 85 কি মৌলিক সংখ্যা নয়। তার মানে যে সংখ্যার 2 এর বেশি কি থাকে, গুণনীয়ক বা উৎপাদক, মানে যে সংখ্যাকে 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা কি হচ্ছে, সেটা মৌলিক সংখ্যা নয়। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এবার পরের প্রশ্ন কী বলছে দেখো, 40 নম্বর প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তো প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় বলেছে, মানে সেটাই হবে, যে কটি বিজোড় সংখ্যা বলবে সেটাই উত্তর হবে। কেন হবে সেটাই বলছি। তো আরেকটা জিনিস মনে রাখবে, যদি বলতো প্রথম 15টি জোড় সংখ্যা বললে কী হতো, 15-এর সাথে 1 যোগ হতো, তাহলে কী হতো, 16 হতো অ্যান্সার। এখানে বিজোড় বলেছে, যে কটা সংখ্যা বলবে সেটাই উত্তর হয়ে যায়। যদি বলতো প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত, 20 হবে। প্রথম 21টি বিজোড় সংখ্যার গড় কত হবে, 21 হবে। যে কটা সংখ্যা বলবে সেটাই উত্তর। কেন দেখো, এখন যদি বলে প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত হবে, তো প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় হবে, তিনটে বিজোড় বলেছে মানে 3ই হবে। কেন হবে দেখো, প্রথম 3টি বিজোড় সংখ্যা কী কী আছে, 1 আছে, 3 আছে আর 5 আছে। তো এদের গড় করতে গেলে আমাদের কী করতে হবে, এদের সবগুলো যোগ করতে হবে। তো 5 আর 3 8 + 1 9, আর সেই যে কটা সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হবে। তো প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় দেখো কত হচ্ছে, 3 হচ্ছে। তুমি যদি একইভাবে বের করতে চাও, প্রথম 2টো বিজোড় সংখ্যার গড় কত, দেখবে 2 পাবে। প্রথম 4টি বিজোড় সংখ্যার গড় 4 পাবে। তো একইভাবে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত, 15। এটা একটু মনে রেখো, খুবই সহজ প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কী বলছে দেখো, এটাও গড় থেকে এসছে, গড় ও সমষ্টি থেকে। 30 জন বালিকার বয়সের গড় হচ্ছে 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? তাদের 30 জন বালিকার বয়সের গড় এত হলে তাদের সমষ্টি বের করতে গেলে কী করতে হবে, 30 গুণিতক 13। এবার বলছে তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15। তো আমি যদি এটা থেকে বিয়োগ করে দিই 18 জনের বয়সের গড় 18 গুণিতক 15, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 12 জনের বয়সের সমষ্টি। তো আমি আগে এটা বের করে নিই। তাহলে দেখো, এখানে আছে 15, এখানে 30। তো ওই 30-এর মধ্যে 15 আছে মাল্টিপেল আকারে, গুণিতক আকারে। তো আমি যদি 15 কমন নিই, তাহলে এখানে থাকছে 2, এখানে থাকছে 13, আর এটা কত, 18 থাকছে। তাহলে এবারে দেখো 15, 13 দুগুণে 26 থেকে 18 বিয়োগ করলে কত থাকে, 8 থাকে। তো 8 15 কত হয়, 120। তো এই 120 কি, 120 হচ্ছে বাকি 12 জনের বয়সের সমষ্টি, এদের গড় চেয়েছে। তো গড় বের করতে গেলে সমষ্টিকে যে কটা সংখ্যা যতজন বলবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 10। তাহলে বাকি 12 জনের বয়সের গড় কত হয়ে যাবে, 10 বছর। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক। আরেকটা কথা মনে রাখবে, পুলিশ পরীক্ষার অঙ্ক কিন্তু খুবই সহজ থাকবে। পুলিশ পরীক্ষার অঙ্ক ইজি থাকবে, আর এবারে একটা পরীক্ষা একটু মডারেট লেভেলের থাকতে পারে, কিন্তু খুব কঠিন থাকবে না। পরের প্রশ্ন কী বলছে দেখো, 42 দেখ, a/3 b/5 c/7 হয়, তবে এর মান কত? তো এই টাইপের অঙ্ক, এর নিচে যে সংখ্যা আছে সেটা হচ্ছে এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত, 3, বি এর ভ্যালু হচ্ছে 5, সি এর ভ্যালু 7। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমরা a+b+c/b এর ভ্যালু বের করতে পারবো। তো এর মান হচ্ছে 3, বি এর মান 5, সি এর মান 7, বাই হচ্ছে বি 5। 7 5 12 আর 3 15, বাই হচ্ছে 5, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 3। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো গাইস, পরের অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় থাকে। 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম 2.88 দামের গম কী অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম কী হবে, 2.52 টাকা। তো এটা হচ্ছে মিক্সার অ্যালিগেশন, এটা খুব সহজে হয়ে যাবে। তো মিক্সার অ্যালিগেশনে কী থাকে, একটা হাইয়েস্ট প্রাইস থাকে, একটা লোয়েস্ট প্রাইস, আর একটা মিন প্রাইস, মানে মধ্যবর্তী ভ্যালু। তো 2.04 দামের গম, তার সাথে কি মেশাচ্ছ তুমি, 2.88 দামের গম মিশিয়ে একটা মধ্যবর্তী প্রাইস পাচ্ছ 2.52। তো কি দেখো, এবার কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, আর এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে এটা থেকে এটা বিয়োগ হয়ে ভ্যালুটা এখানে বসবে, এটা থেকে এটা বিয়োগ হয়ে ভ্যালুটা এখানে বসবে। তো সব ক্ষেত্রে দেখো 2 কমন, এখানে 2, এখানে 2, এখানে 2, 2টা বাদ দাও, আর দশমিক কমন আছে, দশমিকটা বাদ দাও। তো 88 থেকে 52 বিয়োগ করলে তুমি কত পাবে, এখানে পাবে তুমি 28 আর 8 36। তো দেখো এই 52 থেকে 88 থেকে 52 বিয়োগ করে তুমি পাচ্ছ 36, আর এই 52 থেকে এই যে 4 বিয়োগ করলে পাবে কত, 48।
তো 36 আর 48 এদের যদি আমি অনুপাতকে যদি ছোটো করি তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা পাবো 3 × 36 আর 4 × 48। তো কী অনুপাতে মেশাতে হবে, 3:4 মেশাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খুবই সহজ অঙ্ক, মিক্সারের অ্যালিগেশনের মাধ্যমে করবে, জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। তো পরের অঙ্কটা কী বলছে দেখো, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% দান করে এবং এর মূলধনের পরিমাণ 4,275 হলে মোট লাভের পরিমাণ কত? তো এই টাইপের অঙ্ক আসলে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ গুণিতক টাইম, এটা কিসের সমান হয়, প্রফিট মানে লাভের সমান। এখন এখানে টাইমটা কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। যখন টাইমটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, তখন ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে কিসের সাথে, প্রফিটের সাথে। তো প্রফিটের সাথে কী হবে, সমানুপাতিক হবে। তো এখানে এ আর বি বিনিয়োগ করছে কত অনুপাতে, 3:2 অনুপাতে। তাহলে এটা যদি তাদের ইনভেস্টমেন্ট রেশিও হয় তাহলে তাদের প্রফিট রেশিও সেম থাকবে, কারণ এখানে টাইম কনস্ট্যান্ট আছে। তো প্রফিট রেশিও কত হবে, 3:2 অনুপাত। তো এ বিনিয়োগ করছে 3 অনুপাত, আর এর মূলধন হচ্ছে কত, 4,275। তো এখানে দেখো 3 রেশিওর ভ্যালু কত পাচ্ছি আমরা, 4,275। তো 1 রেশিও বা 1 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 3, 14, 42 আর 3, 25, 75, 1,425 টাকা। তো টোটাল দেখো এখানে টোটাল মূলধন কত, এ আর বি মিলে 5 অনুপাত। তো এই 5 অনুপাত মানে টোটাল প্রফিট এদের 5 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 × 10 আর 2 12, হাতে থাকছে 1, 5 14 70 আর 1 কত হচ্ছে 71, 7,125 টাকা। বাট এটা কিন্তু তাদের টোটাল প্রফিট না, তারা মোট লাভের 5% দান করছে। 5% দান করার পরে তারা এই প্রফিটটা পাচ্ছে। এখানে বলছে তাদের মোট লাভ কত। তো এই যে 7,125 টাকা, এটা হচ্ছে 95% লাভের টাকা। তো 95% লাভ কত এর সমান, 7,125-এর সমান। তো আমাদের বের করতে হবে 100% লাভ। তো আমরা 100% লাভ এখানে বের করে নেব। কত হবে, 7,125 গুণিতক 100, মানে 95% যদি এত এর সমান হয় তাহলে 1% কত হবে, 7,125/95, আর 100% বের করতে গেলে এইভাবে করতে হয়, ঐকিক নিয়ম তোমরা সবাই জানো। নিচে হচ্ছে কত, 95। তো কাটো 5 দিয়ে, 5 × 20 = 5 × 19 = 95। এখন 19 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কতবার যায় দেখো, 3 × 19 কত হচ্ছে, 57। তো এবারে দেখো 3 × 19 = 57, থাকছে 14 আর 2 142, 7 বার যাবে, 7 × 19 133, 133, এরপরে 133 আর 9 142, 9 আর 5 95, 5 × 19 95। তো উপরে থাকছে 375 গুণিতক 20। তো 375 গুণিতক 20 করলে কত পাবে তোমরা, 3 × 2 = 6, 600, আর 75 × 2 = 150, 750, আর একটা শূন্য, মানে 7,500 টাকা। তো তাদের মোট লাভ হচ্ছে কত বলছি, যখন টাইম কনস্ট্যান্ট থাকবে তখন ইনভেস্টমেন্ট আর প্রফিট হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে এরা সমানুপাতিক। অর্থাৎ ইনভেস্টমেন্টের রেশিও বা বিনিয়োগের রেশিও যেটা হবে সেটাই হবে তাদের প্রফিটের রেশিও। তো এখানে এ এর মূলধন দেওয়া আছে 3 অনুপাত, তার ভ্যালু 4,275 টাকা। তো 1 অনুপাতের ভ্যালু পাচ্ছে 1,425 টাকা। তো টোটাল মূলধন কত হচ্ছে, 5% বাদ দিয়ে হচ্ছে 7,125 টাকা। এটা হচ্ছে 95% ওদের হচ্ছে লাভ, সেটা হচ্ছে 7,125 টাকা। তো 100% ভ্যালু বের করলে তোমরা টোটাল লাভ পেয়ে যাবে, কারণ ওরা মোট লাভের 5% দান করেছে। 5% দান করার পরে পাচ্ছে কিন্তু 7,125 টাকা। আর উত্তর চেয়েছে মোট লাভের পরিমাণ কত। তো মোট লাভের পরিমাণ 100%, সেটা আমরা বের করে নিলাম। এরপরের অঙ্ক কী বলছে দেখো, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা ইনকাম করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে। তো দিনে 16 ঘন্টা করে কাজ করছে কতজন লোক, 12 জন লোক। তো এটা তাদের কি, কাজের ইউনিট, কাজের একক। কত ইনকাম করছে, 33,600 টাকা। এবারে বলছে যে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কত ইনকাম করবে, সেটা আমাদের বার করতে হবে। তো এখান থেকে দেখো 12 12 ক্যান্সেল করলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এটাকে যদি তুমি 8 দিয়ে কাটো তাহলে 4 8 32, 8 দুগুণে 16, 4200। তো এই 4200 এখন 9 দিয়ে গুণ হবে, হলেই আমাদের চলে আসবে অ্যান্সার। তো 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 4 9 36, 37,800 টাকা। তো কোথায় আছে অ্যান্সার, 37,800 টাকা, অপশন নাম্বার ডি। পরে প্রশ্ন কী বলছে দেখো, এক্সের 8%, ওয়ের 4%-এর সমান, তাহলে এক্সের 20% কত হবে। তো এখন দেখো এখানে যদি আমরা x/y এর রেশিওটা বের করি তাহলে কত পাবো, 4/8, মানে 1/2 পাবো। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, 2x কিসের সমান হচ্ছে, y এর সমান হচ্ছে, 2x y এর সমান হচ্ছে।
এখন এক্সের 20%, তাহলে এক্সের 20% করতে গেলে আমাদের কী করতে হবে? 2 × 10 করলে 20 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সাইডে 10 গুণ করেছি, তার মানে আমাদের এই সাইডেও 10 গুণ করতে হবে। তো এখানে আমরা কত পাচ্ছি? 20 এক্স, এই সাইডে পাচ্ছি আমরা 10 ওয়াই। তো এখানে দেখো এক্সের 20 পেয়ে গেছি, ওয়ের কত? ওয়ের 10-এর সমান। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এক্সের 20%, ওয়ের 10-এর সমান হয়ে যাবে, ওয়ের 10%-এর সমান হয়ে যাবে। পরের অঙ্ক কী বলছে দেখো, প্রফিট অ্যান্ড লস, টাকায় 10টি করে আপেল বিক্রি করছে, সেলিং প্রাইস বের করতে হবে। এক বিক্রেতা 40% লাভ করে তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন। এখানে তিনি বিক্রি করছে কটি? 10টি আপেল বিক্রি করছে 1 টাকায়। তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 1/10 হয়ে যাবে। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। 10টি আপেলের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য 1/10। এখানে বলছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 40%। তো 40%কে যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে কত পাবো? 40/100, তার মানে কাটাকাটি করলে 2/5 থাকছে। তো এই যে বেস প্রাইস, এটা হচ্ছে কি সিপি, তাহলে সিপি কত? সিপি হচ্ছে 5 অনুপাত এসপি। প্রফিট হচ্ছে 5 + 2 হচ্ছে 7 অনুপাত। তো এখানে যেটা আমরা বের করেছি 1/10, এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমাদের সেলিং প্রাইস, আর এখানে সেলিং প্রাইসের অনুপাত দেওয়া আছে। তো 7 অনুপাতের ভ্যালু তোমাদের দেওয়া আছে কত? 1/10। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হচ্ছে? কম হবে, 1/10 × 7 মানে 70। আর 5 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো 5 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 5/70, কাটাকাটি করলে 1/14। তো এই যে 14টাকে উল্টে দিলে তোমরা পাবে কি? তিনি টাকায় 14টি আপেল কিনেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। এখানে দেখো, এখানে আমরা পেয়েছি সেলিং প্রাইস এসপি ইকুয়াল টু কত? 1/10। তার মানে তিনি টাকায় 10টি আপেল বিক্রি করেছে। আমরা ওই সাইডে কী পেলাম? এখানে কী পেয়েছি? আমরা এখানে পেয়েছি সিপি 1/14, 14। তার মানে তিনি টাকায় 14টি আপেল কিনেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। খুবই ইজি একটা প্রশ্ন। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হচ্ছে। অর্থাৎ যদি তুমি 100 টাকা বিনিয়োগ করো তাহলে সেটি 20 বছরে কত হচ্ছে? 3 গুণ, মানে 300 টাকা হচ্ছে। তার মানে তোমার সুদ কত পাচ্ছ? তুমি সুদ পাচ্ছ হচ্ছে 200 টাকা। তো 20 বছরের সুদ কত পাচ্ছ? 200 টাকা। এবারে বলছে একই সুদের হারে কত বছরে এই মূলধন দ্বিগুণ হবে। তার মানে কত? 100 টাকা কত বছরে দ্বিগুণ, মানে 200 টাকা হবে। তার মানে সুদ কত হবে? এখানে সুদ হবে 100 টাকা। তো একটা জিনিস দেখো, 200 টাকা সুদ হচ্ছে কত বছরে? 200 টাকা সুদ হচ্ছে 20 বছরে। 1 টাকা সুদ হবে তাহলে কত? 20/200 বছরে, ঐকিক নিয়ম। আর 100 টাকা সুদ হবে কত? তাহলে 20/200 × 100, 20 ক্যান্সেল করলে 10 দুগুণে 20। তো 10 বছরে কিন্তু দ্বিগুণ হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। পরে প্রশ্ন দেখো, 52 নাম্বার প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে। যখন এরকম অনুপাত দেওয়া থাকবে আর গসাগু দেওয়া থাকবে, তোমরা জাস্ট ওদের অনুপাতকে গসাগুর সাথে গুণ করবে, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাবে। তো 12 আর একটা সংখ্যা কত হবে? 4 × 4 = 16। তো এই হচ্ছে দুটো সংখ্যা। তো আমরা একটা জিনিস কি জানি? সংখ্যা দুটির গুণফল কিসের সমান হয়? লসাগু আর গসাগুর গুণফলের সমান। তো এখানে গসাগু কত দেওয়া আছে? 4, আর লসাগু বার করতে হবে। তো আমরা যদি এটাকে কাটি, 4 × 4 = 16, 4 × 12 কত? 48। তো তাদের লসাগু কত হবে? এলসিএম হয়ে যাবে 48, 48। অপশন নাম্বার সি। তো গাইস, পরের অঙ্কটা দেখো কী বলছে। খুবই সহজ একটা অঙ্ক, 60 দাগের অঙ্ক। দুটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার আর 90 মিটার। ওদের গতিবেগ দেওয়া আছে, ওরা যথাক্রমে 10 মিটার প্রতি সেকেন্ড আর 7 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। অর্থাৎ একটা ট্রেন এখান থেকে চলছে, মনে করো এটা 80 মিটারের ট্রেন, আর গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। আর একটা ট্রেন এই দিক থেকে আসছে, এটা হচ্ছে তোমাদের 90 মিটারের একটা ট্রেন, আর এর গতিবেগ মনে করো 7 মিটার পার সেকেন্ড। তো যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন তাদের কী হয়? তখন তাদের এই যে দৈর্ঘ্য কী হয়? যোগ হয়ে যায়। আর যখন তাদের অভিমুখটা কী হয়? বিপরীত দিকে হয়, তখন তাদের গতিবেগও কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তো আমরা একটা ফর্মুলা সবাই জানি, কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে আমাদের টাইম বের করতে হবে, তার মানে টাইম ইকুয়াল টু কী হবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো দুটো ট্রেন পরস্পরকে যখন অতিক্রম করে তখন তাদের ডিস্টেন্স কত হবে? 80 আর 90 যোগ করে পাবে তোমরা 170 মিটার, আর তাদের গতিবেগ যোগ করলে পাবে হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে 17 দিয়ে কাটলে 17 × 10 = 170, মিটার কেটে গেল হচ্ছে কত? 10 সেকেন্ড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তারা 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 অংশ ছাত্রীর সমান। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত? তো 10% ছাত্র মানে 10% বয়েজ 1/4 অংশ ছাত্রীর সমান। তো 1/4 অংশ মানে কত পার্সেন্ট? সেটা আমরা বের করতে পারি 1/4 × 100। তার মানে কত হচ্ছে? 1/4 অংশ মানে হচ্ছে 25%।
তো 10% বয়েজ মানে ছাত্র, 25% 37 সমান গার্লস, আমি সেইভাবে লিখলাম জি দিয়ে। তো এখন দেখো পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল, বি বাই জি কী পাচ্ছি 25 বাই হচ্ছে 10। তো এটাকে কাটাকাটি করলে আমরা পাবো কত 5/2, তার মানে অনুপাত কত হবে 5:2। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। আমি আবারও বলছি 10% ছাত্র মানে 10% বয়েজ, 1/4 অংশ 36 সমান, 1/4 অংশ মানে কত 25%। তোমরা সবাই জানো ভগ্নাংশকে কীভাবে পার্সেন্টেজে করতে হয়। ভগ্নাংশকে পার্সেন্টেজে করতে গেলে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে সেটা কী হয়ে যায় পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। তো 1/4কে 100 দিয়ে গুণ করলে কত হয় 25%। তো 10% বয়েজ 25% গার্লসের সমান হয়ে গেলে এখন বি বাই জি রেশিও বের করলাম 5/2। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। পরের অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্ক। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর কত আদায় হবে? বেশি হবে, কম হবে, না একই থাকবে? তো এই টাইপের অঙ্ক দেখো একবার কী হচ্ছে বেশি হচ্ছে, 20% কী হচ্ছে বেশি, তো প্লাস, এরপরে কী হচ্ছে কম হচ্ছে ব্যবহার, তো -20%, নিচে কত 100। তাহলে +20 আর -20 গুণ করলে তুমি পাবে -400% বাই 100। দুটো জিরো ক্যান্সেল হলো, তাই থাকছে কত -4%। তো -4% মানে কী হবে 4% কম হবে, তো এখন কর আদায় কী হবে 4% কম হবে। তো এটা এটা তোমাদের সাকসেসিভ যে পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা ইউজ করেছি। সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ ফর্মুলা হচ্ছে, মনে রাখবে, x + y + xy/100। এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা, এটা ইউজ করে কিন্তু করলাম। পরের অঙ্কটা কী বলছে দেখো, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কী? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। এখন একে যদি আমি 88 দিয়ে ভাগ করি তাহলে কী হচ্ছে দেখো, তোমরা সবাই ভাগটা করতে পারবে আশা করি। 88 1 কে 88, বিয়োগ করলে হচ্ছে তোমার 11, 11 তো ছোটো 9 নিচে নেমে আসলো, আবার 88 1 কে 88, তো কত হচ্ছে 1 3, 9 নামলো, কতবার যাবে 3বার যাবে, কারণ 4বার গেলে 4 8টা 32 বেশি হয়ে যাচ্ছে, তো 3বার হলে কত হচ্ছে 3 8 24, 4 হাতে থাকছে 2, 3 8 24 আর 2 26। তো 319 থেকে 64 বিয়োগ করলে 264 হচ্ছে কত 55। তো এবারে দেখো এই যে ভাগশেষ থেকে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসবে। তো 999 এখান থেকে 55 যদি বিয়োগ করে তাহলে কত হচ্ছে 9944। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ।